ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8 রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6 এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড বেন, অপশান ডি লর্ড নর্থ ব্রুক। সঠিকটা হচ্ছে অপশান বি লর্ড কর্নওয়ালিস। তার 2 মহল কথাটির অর্থ হলো অপশান এ জমির সমষ্টি, অপশান বি মহলের সমষ্টি, অপশান সি বন্দোবস্তের বিষয়, অপশান ডি গ্রামের সমষ্টি। তাহলে সঠিকটা হচ্ছে অপশান ডি গ্রামের সমষ্টি। তারপরে 1-3 ভারতের প্রথম রেলপথ চালু হয় অপশান এ 1852 খ্রিস্টাব্দে, অপশান বি 1853 খ্রিস্টাব্দে, অপশান সি 1834 খ্রিস্টাব্দে, অপশান ডি 1855 খ্রিস্টাব্দে। তাহলে সঠিকটা হচ্ছে অপশান বি 1853 খ্রিস্টাব্দে। তারপর 1-4 ভারতের পাটের কারখানা চালু হয় অপশান এ রিসরাতে, অপশান বি বাউরিয়াতে, অপশান সি কলকাতায়, অপশান ডি বোম্বাই। সঠিকটা হচ্ছে অপশান এ রিসরায়। তারপর 1-5 ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় অপশান এ 1851 খ্রিস্টাব্দে, অপশান বি 1852 খ্রিস্টাব্দে, অপশান সি 1853 খ্রিস্টাব্দে, অপশান ডি 1854 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান এ 1851 খ্রিস্টাব্দে। তারপর 1-6 আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি ডিরোজিও, অপশান সি লর্ড বেন্ডি, লর্ড ডালহৌসি। সঠিকটা হচ্ছে অপশান সি লর্ড। তার 1-7 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ বীরেশলিঙ্গম পান্তুলু, অপশান বি জ্যোতিরাও ফুলে, অপশান সি দয়ানন্দ সরস্বতী, অপশান ডি জন শোর। সঠিকটা হচ্ছে অপশান বি জ্যোতিরাও ফুলে। তারপরে হচ্ছে 1-8 জাতীয় হিন্দু মেলা চালু করেন অপশান এ কেশবচন্দ্র সেন, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি নবগোপাল মিত্র, অপশান ডি দীনবন্ধু মিত্র। সঠিকটা হচ্ছে অপশান সি নবগোপাল মিত্র। তারপরে হচ্ছে 1-9 মোপালা বিদ্রোহ হয়েছিল অপশান এ মালাবার অঞ্চলে, অপশান বি বাংলাদেশে, অপশান সি মুম্বাইতে, অপশান ডি পাঞ্জাবে। সঠিকটা হচ্ছে অপশান এ মালাবার অঞ্চলে। তারপর 1-10 মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ চাঁদ, অপশান বি বিরসা মুন্ডা, অপশান সি ভৈরব, অপশান ডি সিধু। সঠিকটা হচ্ছে অপশান বি বিরসা মুন্ডা। তারপরে স্তম্ভ মেলাও স্তম্ভ বলেছে 1 দুর্ভিক্ষ ও মন্বন্তর, 2 বলেছে 1772 খ্রিস্টাব্দ, 3 বলেছে রায়ত, 4 বলেছে ডিরোজিও, আর 5 বলেছে পাশ্চাত্য শিক্ষার খস্তম্ভে। এতে বলেছে কৃষক, বিতে বলেছে 1769 থেকে 1770 খ্রিস্টাব্দ, সিতে বলেছে ইজারাদারি ব্যবস্থা, ডিতে বলেছে সামাজিক সংস্কার, ইতে বলেছে ইয়ং বেঙ্গল। তাহলে 1-টা বি, 2-টা সি, 3-টা এ, 4-টা ই আর 5-টা ডি হবে। তারপর 3 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। 1 বলেছে কলকাতা, মুম্বাই, শিকাগো, মাদ্রাজ। তাহলে বেমানানটা হবে হচ্ছে শিকাগো। তারপর 2 বলেছে উইলিয়াম কেরি, ডিরোজিও, মার্সম্যান, জেমস লং। তাহলে বেমানানটা হচ্ছে ডিরোজিও। তারপর 3 বলেছে রমাবাই, সাবিত্রীবাই, লক্ষ্মীবাই, বেগম রোকেয়া। তাহলে বেমানানটা হচ্ছে লক্ষ্মীবাই। তারপর 3-4 বলেছে মীর নিসার আলী, দিগম্বর বিশ্বাস, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, হাজি উল্লাহ। বেমানানটা হচ্ছে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। তারপরে 5 বলেছে বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, নীল দর্পণ। তাহলে বেমানানটা হচ্ছে নীল দর্পণ। 4-1 বলেছে চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি? বন্দোবস্তের অপর নাম হচ্ছে জমিদারি ব্যবস্থা। 1 অথবা ব্রিটিশ ভারতে একটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তরটা হবে চা। তারপর 4-2 নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তরটা হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে হচ্ছে 4-3 সাহুকার কারা? শতকের দ্বিতীয়ার্ধে আমেরিকায় গৃহযুদ্ধের ফলে কার্পাস তুলোর চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়, কিন্তু গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর 1870 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে তুলোর দাম একেবারে পড়ে যায়। এর ফলে কৃষকের উপর রাজস্বের চাপ বৃদ্ধি পায়। তাছাড়া খরা ও অজন্মার ফলে কৃষকদের চরম দুর্দশার মধ্যে পড়তে হতো। এইরূপ পরিস্থিতিতে স্থানীয় মহাজনরা কৃষকদের দুর্দশার সুযোগ গ্রহণ করেছিল। এদের বলা হতো সাহুকার। 3 অথবা কবে কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে। তারপরে হচ্ছে 4 ভারতীয় রেলপথের জনক কাকে বলা? উত্তরটা হচ্ছে লর্ড ডালহৌসিকে। তারপরে হচ্ছে 4-5 বীরেশলিঙ্গম পান্তুলু কে ছিলেন? মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। পান্তুলু বাংলায় ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন। মূর্তিপূজা, অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষেও সওয়াল করেছিলেন পান্তুলু। তিনি দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকেই ওই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই সব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছিল। তাহলে বীরেশলিঙ্গম পান্তুলু ছিলেন একজন সমাজ সংস্কারক। তারপর 4-5 অথবা কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায়। তারপরে হচ্ছে 4-6 আলিগড় আন্দোলনের জনক কে?
আলিগড় আন্দোলনের জনক হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। 4-6 অথবা স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তরটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 4-7 ফরাজি কথার অর্থ কী? কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তারপর 4-7 অথবা ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়? উত্তরটা হচ্ছে আরবে। তারপরে হচ্ছে 4-8 সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে। তারপর 5-1 কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্যিকীকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষিজ ফসলের চাষ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতি একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে ফসলের চাষ করা হতো সেগুলি হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকীকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ। তারপর 5-2 ভারতে রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের ব্রিটিশ উপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। এর ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। হচ্ছে 5-3 ব্রাহ্মসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল 1 ও অদ্বিতীয় ব্রহ্মের উপস্থাপনা করা, 2 বৈদান্তিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা, 3 হিন্দু ধর্মের নামে যেসব কুসংস্কার ও অন্যায় অবিচার প্রচলিত ছিল তা উচ্ছেদ করা। 5-4 আলিগড় আন্দোলন বলতে কী বোঝায়? 19 শতকের দ্বিতীয় ভাগে মুসলমান সমাজে বিভিন্ন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। 1863 খ্রিস্টাব্দে কলকাতায় মহামডার্ন লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা তারই প্রমাণ। মুসলমান সংস্কারকদের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন সবথেকে অগ্রগণ্য। চাকরির সুবাদে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন স্যার সৈয়দ। ফলে মুসলমান সমাজেও ইংরেজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। 1864 খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করা হতে থাকে। আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন সৈয়দ আহমেদ। পুরনো প্রথা ও যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তিনি। 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ। মুসলমান ছাত্র শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু হিন্দু ছাত্র শিক্ষক ওই কলেজে পড়াশোনা চর্চা করতেন। মুসলমান সমাজে সবাই স্যার সৈয়দের সংস্কারগুলি সমর্থন করেনি। পাশাপাশি স্যার সৈয়দ আহমেদের সংস্কার প্রক্রিয়াগুলি সীমিত চরিত্রের ছিল। বিরাট সংখ্যক গরিব মুসলমানদের ওপর ওইসব সংস্কারের কোনো প্রভাব পড়েনি। মূলত উচ্চ ও মধ্যবিত্ত মুসলমানরাই ওই সংস্কারগুলি গ্রহণ করেছিলেন। 5 মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিং এর শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী, রাজা মহারাজা ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার। ভারতবাসী যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ, সেই সময় এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুকের কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে বিদ্রোহের সূচনা হয়। ঘটনা হলো, ওই বন্দুকের কার্তুজ অর্থাৎ টোটা একটি মোড়কের মধ্যে থাকতো। মোড়কটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। মোড়কটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো হতো। গুজব ছিল যে ওই মোড়কটিতে গরু ও চর্বি মাখানো থাকে। ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয়। মঙ্গল পাণ্ডের বিদ্রোহ। বাংলায় ব্যারাকপুর সেনা ছাউনিতে এনফিল্ড রাইফেলের কার্তুজ সংক্রান্ত ঘটনায় 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি অর্থাৎ 34 NI এর সৈনিক মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন। বিচারে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। তারপরে মিরাট বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের 24 এপ্রিল মিরাট সেনার 3 নম্বর নেটিভ ক্যাভালরির 90 জন সিপাহী এনফিল্ড রাইফেলের চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে। 9 মে তাদের 85 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা 10ই মে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহী সিপাহীরা অফিসারদের হত্যা করে এবং বন্দী সহকর্মীদের মুক্ত করে। পরদিন দিল্লি পৌঁছে বিদ্রোহীরা দিল্লি দখল করে। ফলে মহাবিদ্রোহের সূচনা হয়। সমালোচনা অনেক ঐতিহাসিক কার্তুজের বিষয়টিকে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে মনে করেননি। প্রমাণ হিসাবে তারা দেখিয়েছে
লিখেছেন যে বিদ্রোহের সময় সিপাহীরা ওই কার্তুজই ব্যবহার করেছিল। তবে একথাও ঠিক, বিভিন্ন কারণে সিপাহীদের মধ্যে যে অসন্তোষ ঘনীভূত হয়েছিল কার্তুজের ব্যবহার কেন্দ্র করেই তার বহিঃপ্রকাশ ঘটে। এর এক, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন শব্দটির অর্থ হল শিল্পের অবক্ষয়। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে ভারতীয় কুটিরশিল্প ও হস্তশিল্পের ক্রমাবনতি দেখা যায়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। এর ফলে ইংল্যান্ডে উৎপাদিত পণ্যে ভারতের বাজার ভরে যায় এবং এই অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্পগুলি ধ্বংস হয়ে যায়। ভারতীয় শিল্পের এই অবক্ষয়ই অবশিল্পায়ন নামে পরিচিত। উপনিবেশিক যুগে ভারতের ওপর অবশিল্পায়নের প্রভাব। উপনিবেশিক যুগে ভারতীয় অর্থনীতি, সমাজ ও রাজনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব ছিল সুদূর প্রসারী। কুটির শিল্পের ধ্বংসসাধন, উন্নত প্রযুক্তি নির্ভর যন্ত্রচালিত ব্রিটিশ উৎপাদন ব্যবস্থায় উৎপাদিত পণ্যের মান ছিল অনেক ভালো। ফলে ব্রিটিশ পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় কুটির শিল্পের অবক্ষয় ঘটে। হস্তশিল্পের ধ্বংসসাধন। ভারতীয় হস্তশিল্পের স্থান নেয় ইংল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে উৎপাদিত হস্তশিল্প দ্রব্য। তাঁত, কাঠ, চর্মশিল্পের চরম অবনতি ঘটে। বেকারত্ব বৃদ্ধি। দেশীয় হস্তশিল্প ও কুটির শিল্পে অবনতি হলে এর সঙ্গে যুক্ত কারিগররা কর্মচ্যুত হয়, ফলে বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। শহরের শ্রীহীনতা। দেশীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের ফলে সুরাট, আহমেদাবাদ, ঢাকা, মুর্শিদাবাদ প্রভৃতি শহরগুলি শ্রীহীন হয়ে পড়ে। এমনকি শহরগুলিতে জনসংখ্যাও যথেষ্ট হ্রাস পায়। কৃষির উপর চাপ বৃদ্ধি। কর্মচ্যুত শিল্পী, শ্রমিক ও কারিগরেরা জীবিকার সন্ধানে কৃষিকাজে যোগ দিলে কৃষি অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি পায়। কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তর। অবশিল্পায়নের ফলে ভারত ব্রিটেনের কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তরিত হয়। ভারত থেকে চা, নীল, কাঁচা তুলো, পাট, কাঁচা রেশম প্রভৃতি দ্রব্য এমনকি সস্তার শ্রমিকও ব্রিটেনের কারখানাগুলিতে সরবরাহ হতে শুরু করে। বিদেশি পণ্যকারী দেশে রূপান্তর। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতীয় সুতিবস্ত্র, কাঠের ও চামড়ার শৌখিন দ্রব্য ভারত থেকে রপ্তানি হওয়া বন্ধ হয়ে যায়। এর পরিবর্তে ভারতীয়দের প্রয়োজনীয় বহু দ্রব্য ভারতে ব্রিটেন থেকে আমদানি হতে থাকে। সর্বোপরি অবশিল্পায়নের ফলে ভারতীয় সমাজে চরম দারিদ্র্য ও অর্থসংকট দেখা দেয়। ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রাজনৈতিক ক্ষমতার ভিত্তি আরও সুদৃঢ় হয়। 2. নীল বিদ্রোহের কারণ কী ছিল? নীল চাষিরা 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল চাষ না করার জন্য যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা নীল বিদ্রোহ নামে পরিচিত। নীল বিদ্রোহের কারণ। নীল বিদ্রোহের কারণগুলি হলো নিম্নরূপ। নীলকর সাহেবদের অত্যাচার। নীলকর সাহেবরা নীল চাষিদের নানাভাবে অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করত। নীলকর সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাষিরা বিদ্রোহ ঘোষণা করে। দাদন প্রথা। নীলকর সাহেবরা নীল চাষিদের দাদন বা অগ্রিম নিতে বাধ্য করত এবং একবার অগ্রিম নিলে সারা জীবন নীল চাষ করতে বাধ্য করত। 3. বারাসাত বিদ্রোহ কাকে বলে? 19 শতকের প্রথম ভাগে ভারতবর্ষে যে সকল ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল তার মধ্যে 1820 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত ওয়াহাবি আন্দোলন ছিল অন্যতম। বাংলায় বারাসাত অঞ্চলে তিতুমিরের নেতৃত্বে যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল তা বারাসাত বিদ্রোহ নামে ইতিহাসে পরিচিত। বারাসাত বিদ্রোহের সাথে কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল, যেমন বাংলায় দরিদ্র কৃষকদের উপর জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে তিতুমিরের নেতৃত্বে কৃষকরা বারাসাত বিদ্রোহে যোগদান করেছিল। ইংরেজ শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে এই বিদ্রোহের সূচনা হয়েছিল। তিতুমির বারাসাত অঞ্চলে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে সেখানে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। শেষ পর্যন্ত 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে এক সামরিক অভিযান প্রেরণ করলে বারাসাত বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। 7-1 দাক্ষিণাত্য হাঙ্গামার সূচনা হয় কিভাবে? 1975 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তারই পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকান রিয়ট বলা হয়। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি হলো অত্যধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তালি ব্যবস্থার কৃষকদের ওপর অত্যধিক করের বোঝা। তুলোর মূল্য হ্রাস। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া। মহাজনদের শোষণ। দক্ষিণ ভারতের সাহুকার মহাজনরা দরিদ্র চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। এই বিদ্রোহের গুরুত্ব লেখো। 75 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। চড়া হারে রাজস্বের চাপ, সাহুকারদের নিপীড়ন প্রভৃতির বিরুদ্ধে এ সময় দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। দাক্ষিণাত্য হাঙ্গামার ফলাফল।
হাঙ্গামার ফলাফলগুলি হলো কমিশন গঠন, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ অনুসন্ধান করা এবং কৃষকদের উপর মহাজনী শোষণ ও অত্যাচারের প্রতিকারের লক্ষ্যে 1876 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি কমিশন গঠন করে। এই কমিশনের ভিত্তিতে চাষিদের গ্রেপ্তার ও আটক নিষিদ্ধ হয়। কৃষি আইন প্রবর্তন 1875 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামার পরিপ্রেক্ষিতে 1879 খ্রিস্টাব্দে উপনিবেশিক সরকার এগ্রিকালচারিস্টিক্স রিলিফ অ্যাক্ট জারি করে, যার প্রধান লক্ষ্য ছিল দাক্ষিণাত্যের ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা হ্রাস করা। বিচার সভার মাধ্যমে সমস্যা সমাধান, কোনো চাষির ধার শোধ করতে ব্যর্থ হলে তাদের গ্রেপ্তারের পরিবর্তে উপনিবেশিক সরকার গ্রামে বিচার সভা বসিয়ে সাহুকারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ধার শোধ করার ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করে। 7.2 19 শতকে ভারতে রেলপথ সম্প্রসারণ সম্পর্কে কি জানো? কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ব্যবস্থার বিকাশ। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল ভারতে রেলপথ স্থাপন। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণ প্রকল্পের সূত্রপাত ঘটে। প্রকৃতপক্ষে রেলপথ স্থাপনের পশ্চাতে প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ঔপনিবেশিক শাসনকে গতিশীল করা। উদ্দেশ্য: ভারতে রেলপথ স্থাপনের পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক বিভিন্ন প্রকার উদ্দেশ্য বিদ্যমান ছিল। ভারতের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনী যাতায়াত সুনিশ্চিত করার জন্য রেলপথ স্থাপন প্রয়োজনীয় হয়ে ওঠে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক কাজের তদারকি এবং দ্রুত সংবাদ আদান প্রদানের জন্যও রেলপথ স্থাপন ছিল গুরুত্বপূর্ণ। ভারতের বাজারকে ব্রিটিশ বাণিজ্যের উপযোগী হিসাবে গড়ে তোলার জন্যও রেলপথের প্রয়োজনীয়তা দেখা দেয়। মূলধন বিনিয়োগ: রেলপথ নির্মাণ যেহেতু ছিল এক ব্যয়বহুল প্রকল্প, তাই এই প্রকল্পে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ব্যবস্থা করা হয়। ভারতের যেসব কোম্পানিগুলি রেলপথ নির্মাণের দায়িত্ব লাভ করে তাদের 99 বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রেলপথগুলি ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে বলে উল্লেখ করা হয়। 1858 থেকে 1859 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডের বেশি মূলধন রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। রেলপথ নির্মাণ প্রকল্পের ইতিবাচক ও নেতিবাচক দু প্রকার প্রভাব ভারতের অর্থ-সামাজিক জীবনে পড়েছিল। সুফল: রেলপথ স্থাপনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে দুর্ভিক্ষ খরার সময় দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হয়। রেলপথ স্থাপনকে কেন্দ্র করে বিভিন্ন পেশা বা জীবিকার আবির্ভাব হয়। কুফল: গ্যারেন্টি প্রথার মাধ্যমে ভারত থেকে প্রচুর পরিমাণ সম্পদের বহির্গমন ঘটতে থাকে। রেলপথ নির্মাণ করতে গিয়ে গাছপালা ও জঙ্গল কাটা পড়ে, ফলে পরিবেশ দূষণ দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এভাবে কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষাপটে ভারতের রেল ব্যবস্থার বিকাশ দেখা গিয়েছিল। ওটা বলেছে রেলপথ স্থাপনে ভারতীয়রা ব্রিটিশ শাসনের প্রতি ক্ষুব্ধ হয় কেন? নির্মাণ উপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে নানা রকম মত ছিল। ভারতীয়দের মতে অনেকেই মনে করতেন রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থার উন্নয়নে নজর দিত তাতে সমাজের আরও বেশি উপকার হতো। তাছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলিকে সুদ দেওয়ার বিষয়টি অনেকেই সমালোচনা করে। তাদের মতে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল। তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলোকে অনেক পরিমাণে একজোট করেছিল। পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। 7.3 রাজা রামমোহন রায় সংস্কার আন্দোলন সম্পর্কে কি জানো? ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ভারতের সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সভা এবং যা পরে ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। সতীদাহ প্রথা: রামমোহন কীর্তি হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। নারীদের সম্পত্তির অধিকার: স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে রামমোহন রায় নারীদের সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতির জন্য আন্দোলন করেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ও বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা: রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ ও জাতিভেদার বিরোধী ছিলেন। তিনি সবর্ণ বিবাহ, বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাজা রামমোহন রায় হলেন আধুনিক যুগের অগ্রদূত। তারপর 7.4 সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। ছিল সরল প্রকৃতির, কঠোর পরিশ্রমী ও কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। তারা বাংলার মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুর অঞ্চলের মাঝামাঝি দামিন ইকোহ অঞ্চলে বসবাস করত। 1850 ব্রিটিশ সরকার জমিদার ও মহাজনদের বিরুদ্ধে সাঁওতালেরা যে সংগ্রাম করেছিল তা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। নানা কারণে এটি সংগঠিত হওয়ার এর গুরুত্ব ছিল অপরিসীম। সাঁওতাল বিদ্রোহ প্রকৃতি সাঁওতালরা মহাজন, জমিদার ও সরকারি কর্মচারীদের মিলিত শোষণ ও অত্যাচারের হয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করে। 1855 খ্রিস্টাব্দের 30 জুন ভাগনারডিঙ্গির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয়ে সিধু ও কানুর নেতৃত্বে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। বিদ্রোহী সাঁওতালদের আক্রমণে কুখ্যাত মহাজন কেনারাম ভগত, দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত খুন হন। বিদ্রোহীরা বহু নীলকুঠি ও রেল বাংলো ধ্বংস করে এবং অত্যাচারী জমিদার ও মহাজনদের হত্যা করে। বিদ্রোহ দমন। আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লাঠি, টাঙি, বল্লম, তীরধনুক নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত সাঁওতালরা পরাজিত হয়েছিল। ব্রিটিশ সৈন্য 23,000 বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করেছিল। ব্রিটিশরা সিধু কানু ও অন্যান্য বীর সাঁওতাল নেতাদের ফাঁসি দিয়েছিল, বহু বিদ্রোহীদের কারাদণ্ডে দণ্ডিত করেছিল এবং তাদের গ্রামগুলি ধ্বংস করে দিয়েছিল। এইভাবে ব্রিটিশরা 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের মধ্যে বিদ্রোহ দমন করেছিল। গুরুত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। ব্রিটিশ সরকার সাঁওতাল শাসিত গ্রামগুলোকে নিয়ে সাঁওতাল পরগনা গঠন করেছিল। সাঁওতালদের উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। অঞ্চলে বাঙালি মহাজনদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, যদি 1857 মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে মনে করা হয় তবে সাঁওতাল বিদ্রোহকেও স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন আনসার সলিউশনের পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।